আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কেন বাউলদের পক্ষ নিল বিএনপি, মির্জা ফখরুলের জবাব। আবারও জামাত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্য ভাইরাল। প্রবাসী ভোটারদের জন্য বড় সুখবর দিল নির্বাচন কমিশন। আবারও ফিলিস্তিনের যে জায়গা দখল করতে চায় ইসরায়েল। নিজস্ব প্রযুক্তির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান। এবার বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাউল শিল্পীদের উপর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই হামলাকে উগ্র ধর্মান্ধদের হামলা বলে মনে করেন এবং এর সুষ্ঠু তদন্ত নিরসনের দাবি জানান। একই সঙ্গে তিনি ঢাকার করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের জোর দাবি জানিয়েছেন। বুধবার বিকাল 3:30টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমি মনে করি বাউলদের উপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের সংস্কৃতি, গ্রামীণ বাংলার সংস্কৃতি, আমাদের বাউল যারা তারা বাংলাদেশের মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ান, তাদের উপর হামলা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। এ ধরনের হিংসা প্রতিহিংসার পথ বেছে নেওয়ার কারো জন্য শোভনীয় নয়। আমরা অবশ্যই এটা সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি। রাজধানীর করাইল বস্তির অগ্নিকাণ্ডে সহস্রাধিক মানুষের ঘরবাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, ঢাকা শহরে অনেক বস্তি আছে, তার মধ্যে করাইল বস্তিটা সব থেকে বড় বস্তি। এখানে কয়েক হাজার মানুষ বসবাস করেন এবং সবাই দরিদ্র। নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, আমার বাসায় যে মহিলা রান্না করেন তার বাসা সেখানে এবং তার বাড়িটিও পুরো একদম নিঃশেষ হয়ে গেছে। এটা এই দরিদ্র মানুষগুলোর জন্য একটা চরম আঘাত। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। আইনের প্রয়োগ ও অগ্নি নির্বাপন ব্যবস্থার অভাব অগ্নিকাণ্ডের কারণ ও প্রতিরোধ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের নেগলিজেন্সি এবং আইনের যথাযথ প্রয়োগের অভাবকে দায়ী করেন। তিনি বলেন, আমাদের যারা দুর্ভাগ্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে থাকেন, বিশেষ করে গার্মেন্টস অথবা ফ্যাক্টরি কারখানাগুলোতে তাদের কিছুটা নেগলিজেন্সি, অগ্নি নির্বাপন ব্যবস্থা অপ্রতুলতা এবং আইন না মেনে চলা সবকিছু মিলে এক অগ্নিকাণ্ডগুলো ঘটে। তিনি মনে করেন, সেক্ষেত্রে আমার মনে হয় সত্যিকার অর্থে যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নি নিরোধক ব্যবস্থা থাকে, তাহলে এগুলোকে অ্যাভয়েড করা অনেক সহজ। করাইল বস্তির অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে, তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি জানাচ্ছি। জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগড়া আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী প্রশাসন আন্ডারে আনার বক্তব্য নিয়ে সমালোচনার মধ্যে আরেকটি বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বক্তব্যে তাকে বলতে শোনা যায়, 1 বছর কাজ করার জন্য ডক্টর ইউনূস ঘোষণা করেছেন শাহজাহান চৌধুরী, গার্ডিয়ান অব চিটাগাং। গত শনিবার রাতে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের 4, 5 ও 6 নম্বর ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তিনি বক্তব্য দেন। 3 মিনিট 16 সেকেন্ডের ভিডিওর বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, আমি 2 বার এমপি, 4 বার পার্লামেন্ট নির্বাচন করেছি। 42 বছর সাতকানিয়া লোহাগড়ার জনসাধারণকে বুকে নিয়ে আমি বারবার আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে সম্মানিত করেছেন। 1991-তে এমপি বানিয়েছেন, 2001 সালে নির্বাচিত করেছেন। আজকে বাংলার সাতকানিয়া লোহাগড়া নয়, পুরো চট্টগ্রামে 1 বছর ধরে কাজ করার জন্য ডক্টর ইউনূস ঘোষণা করেছেন শাহজাহান চৌধুরী, গার্ডিয়ান অব চিটাগাং। চট্টগ্রামের অভিভাবক হচ্ছেন শাহজাহান চৌধুরী। তিনি বলেন, আমি এমপিগিরি রাজনীতির মাধ্যমে কোনো ধান্দাবাজি করিনি, তাই আজকে আপনাদের দুয়ারে এসেছি। আগামী নির্বাচনে আপনাদের সবার কাছে অনুরোধ, আসুন শুধুমাত্র কাঞ্চনা নয়, সাতকানিয়া লোহাগড়া নয়, চট্টগ্রামকে বাংলাদেশের 2য় বৃহত্তম বাণিজ্যিক রাজধানী হিসেবে সেকেন্ড সিঙ্গাপুর করার স্বপ্ন নিয়ে আজকে চট্টগ্রামে রাজনীতি করছি। তাই আমার কাছে কোনো জামাত ইসলামী নয়, কোনো রাজনীতি নয়, জাতি ধর্ম বর্ণ নয়, আমি মানুষকে ভালোবাসি, মানুষের মুক্তির জন্য কাজ করেছি। 54 বছর ধরে রাজনীতি করে 42 বছর সাতকানিয়া লোহাগড়ার নির্যাতিত, নিপীড়িত, অসহায়, নিরন্ন মানুষের খেদমত করেছি। আজকে সাতকানিয়া লোহাগড়ার কি অবস্থা? রাস্তা নেই, ঘাট নেই, ব্রিজ নেই, কালভার্ট নেই। নিজেকে গার্ডিয়ান অব চিটাগাং ঘোষণা করার বিষয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন গণমাধ্যমকে বলেন, তাকে এরকম কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এরকম কিছু হলে আমরা জানার কথা। একটি নির্দিষ্ট প্রক্রিয়া অফিস আদেশের মাধ্যমে দিয়ে হয়ে থাকবে। মৌখিকভাবেও
আমরা কোনো নির্দেশনা পাইনি। এর আগে শনিবার 22 নভেম্বর নগরীর জিইসি কনভেনশন সেন্টারে জামাতের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে শাহজাহান চৌধুরী বলেন, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। জিসি কনভেনশন হলের বক্তব্য নিয়ে দলটির পক্ষ থেকে শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। সব প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য 18 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। এর আগে নিবন্ধনের জন্য অঞ্চলভেদে সময়সীমা আলাদা ছিল। বুধবার রাত 12টা থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন ইসি সচিবের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, এটি আগে অঞ্চলভেদে ভাগ করা থাকলেও এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি আজ রাত 12টায় উন্মুক্ত করা হবে। ফলে বিশ্বের যে কোনো অঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশি ভোটাররা আগামী 18 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। পোস্টাল ব্যালটে নিবন্ধনের জন্য এখন আর কোনো অঞ্চলভেদে পৃথক সময়সীমা থাকছে না। উল্লেখ করে আখতার আহমেদ বলেন, 5 দিন করে ওই লিমিটেশন আর থাকছে না, এখন ওপেন, যে কেউ যে কোনো জায়গা থেকে করতে পারেন। নিবন্ধনের ক্ষেত্রে প্রবাসীদের যেসব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তা সমাধানে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। এছাড়া আগামী শনিবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং আয়োজনের কথাও জানান ইসির এই জ্যেষ্ঠ সচিব। তিনি বলেন, আমরা আগামী শনিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং রিহার্সাল করব। যেহেতু জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট দুটি একসঙ্গে হচ্ছে, কাজেই আমরা আমাদের অভিজ্ঞতাকে আরেকটু ঝালাই করে নিতে চাই। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার অধ্যাদেশ জারি হয়েছে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, দায়িত্বের আভাস পাওয়ার পর থেকেই তারা মানসিক প্রস্তুতি নিয়েছেন। কাগজে কলমে ও মাঠ পর্যায়ের প্রস্তুতিও আগেই শুরু হয়ে গেছে এবং অগ্রিম প্রস্তুতি এগিয়ে রাখছেন বলেও জানান তিনি। নির্বাচন ঘিরে অপতথ্য রোধে ইসির সঙ্গে কাজ করবে টিকটক। এর আগে বেলা 3টার পর আসন্ন জাতীয় নির্বাচনে গুজব অপতথ্য ছড়ানো বন্ধে করণীয় ঠিক করতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররা ও টিকটকের 9 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে আ কনভারসেশন উইথ টিকটক অন ইলেকশন ইন্টিগ্রিটি শীর্ষক এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে টিকটকের সাউথ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস হেড ফেরদৌস মুত্তাকিম সাংবাদিকদের বলেন, আজ আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা যে আমাদের প্ল্যাটফর্ম নির্বাচনে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো বা নির্বাচনকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা হবে না। আমাদের একটি বড় দল রয়েছে। নির্বাচন সুরক্ষার বিষয়ে পরিপ্রেক্ষিত নিয়ে আমরা কয়েক মাস আগে তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। আমরা তাদের বলেছি যে আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করব, যাতে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের আসন্ন নির্বাচনে কোনো সমস্যা সৃষ্টি না হয়। টিকটকে অনেক ভুয়া অ্যাকাউন্ট আছে যার মাধ্যমে গুজব অপতথ্য ছড়ানো হয়। এগুলো রোধে কি করা হবে এমন প্রশ্নের জবাবে ফেরদৌস মুত্তাকিম বলেন, এসব তথ্য নিয়ন্ত্রণের জন্য আমাদের ভিন্ন ভিন্ন অনেক ব্যবস্থা আছে। আমরা সবসময় এসব নিয়ে কাজ করি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দখলকৃত পশ্চিম তীরে রোমান যুগের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা দখলের পরিকল্পনা করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের একটি নথিতে এ তথ্য উঠে এসেছে। দখল করা হলে এটি হবে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় ভূমি দখল। পুরনো পাথরে জমে থাকা ইতিহাসের মধ্যে এই নতুন উত্তেজনার গন্ধ ফিলিস্তিনিদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সম্প্রতি আল জাজিরা এক প্রতিবেদনে চিত্র প্রকাশ পেয়েছে। পশ্চিম তীরে রোমান যুগের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা দখলের কথা এমন এক সময় সামনে এলো যখন এই অঞ্চলে লাগামহীন সহিংসতা বন্ধ করতে আন্তর্জাতিক মহল ইসরায়েলের উপর চাপ বাড়াচ্ছে। উল্লেখ্য, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলিদের হামলা প্রায়শই হচ্ছে কোনো বাধা ছাড়াই এবং অনেক ক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় যুদ্ধবিরতির মধ্যেই। গাজায় ইসরায়েলি হামলা নিহত অন্তত 24 ইসরায়েলের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে তারা পশ্চিম তীরের সেবাস্তিয়ার বিস্তীর্ণ অঞ্চল রাষ্ট্রীয় মালিকানায় নিতে চায়। স্থানটি প্রায় 450 একর জায়গা জুড়ে বিস্তৃত একটি রোমান যুগের প্রত্নতাত্ত্বিক স্থাপনা। পিস নাও নামের একটি বসতি বিরোধী সংগঠন মনে করছে গত 12 নভেম্বর প্রকাশিত সরকারি আদেশে দখল করতে চাওয়া জমির তালিকা দেওয়া হয়েছে। ইসরায়েলি দৈনিক হারেজ জানায়, এই দখলের উদ্দেশ্য একটাই, পশ্চিম তীরের উত্তরাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে সেবাস্তিয়ার প্রত্নস্থলকে নিজেদের মতো সাজানো। ধারণা করা হয় সেবাস্তিয়ার ধ্বংসাবশেষের নিচেই ছিল প্রাচীন সামারিয়া রাজ্যের রাজধানী। খ্রিস্টান ও মুসলমান উভয়ই বিশ্বাস করেন যেজন দ্য ব্যাপটিস্টের সমাধিও এখানে আছে। এ বিষয়ে আপত্তি জানানোর জন্য ফিলিস্তিনিদের মাত্র 14 দিন সময় দেওয়া হয়েছিল। এর আগে 2023 সালে ইসরায়েলের ঘোষণা দিয়েছিল যে জায়গাটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা আছে তাদের। বর্তমানে সেখানে পুরোদমে খনন কাজ চলছে। পিস নাও এবং আরেকটি অধিকার সংগঠনের তথ্য অনুযায়ী সরকার ইতোমধ্যে প্রায় 3 কোটি শেকেল বা $92,40,000 এই প্রকল্পের জন্য বরাদ্দ দিয়েছে। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের দিক থেকে এর আগে সবচেয়ে বড় যে জমি দখল করা হয়েছিল তা ছিল পশ্চিম তীরের দক্ষিণে সুশিয়া গ্রামে প্রায় 70 একর।
এই নতুন 450 একর দখলের চেষ্টা সেই রেকর্ডকেও ছাপিয়ে যাবে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। জাহাজ বিধ্বংসী এই মিসাইল জল ও স্থল দুই জায়গাতেই নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। মঙ্গলবার 25 নভেম্বর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, নৌবাহিনী দেশীয়ভাবে তৈরি একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক নির্দেশিকা এবং উন্নত কৌশলগত বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত। এতে স্টেট অব দি আর্ট গাইডেন্স সিস্টেম ও উন্নত প্রযুক্তির ম্যানুভারিং সক্ষমতা সংযোজন করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার সময় দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ, সিনিয়র বিজ্ঞানী এবং প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। ISPR সফল পরীক্ষামূলক উৎক্ষেপণকে পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তান নৌবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ বলে উল্লেখ করে। ইসলামাবাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও নেভিগেশন দক্ষতার সাহায্যে খুব সহজেই শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে পারবে। ধারণা করা হচ্ছে মিসাইলটি বহরে যুক্ত হলে পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়বে। এর মাত্র 2 মাস আগে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইল ফাতাহ 4-এর সফল পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান, যার পাল্লা ছিল 750 কিলোমিটার। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।